হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আলোচনা করছি, অর্থাৎ বিগত বছরে যে প্রশ্নগুলো আলোচনা প্রশ্নগুলো করেছিল বা যে টপিকগুলো থেকে প্রশ্ন করেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অলরেডি কিন্তু আমরা এই টপিকের ওপরে 27টা পার্ট আলোচনা করে নিয়েছি। দেখো, তাহলে এখানে আমরা যে জিনিসগুলো পড়বো সেগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখে নাও। চলো, কি বলছে দেখো। সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকারের একটি প্রশ্নটা আগে করি আমি। বলছে সুকন্যা সমৃদ্ধি যোজনা বলতে আপনি কি বোঝেন, এই প্রশ্নটা করেছিল। বলছে সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকারের একটি সঞ্চয়মূলক সমাজ কল্যাণমূলক প্রকল্প, যা কন্যা সন্তানের ভবিষ্যৎ শিক্ষা ও বিবাহের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পে 10 বছরের নিচে কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খোলা হয় এবং এতে উচ্চ সুদের হার দেওয়া হয়। এটি কন্যা সন্তানের প্রতি সমাজের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, ভালো করে আনসারটা গুছিয়ে বলবে। যে যদি প্রশ্ন করে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা বলতে কি বোঝেন, কি হবে অ্যান্সার? সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকারের একটি সঞ্চয়মূলক এবং জনকল্যাণমূলক প্রকল্প, যা কন্যা সন্তানের ভবিষ্যৎ শিক্ষা ও বিবাহের আর্থিক নিরাপত্তাকে সুনিশ্চিত করে। এইটুক যদি বলতে পারো তবুও হয়ে যাবে। এইটুক যদি বলতে পারো, আর বাকিটুক যদি বলো তাহলে তো খুবই ভালো। যে এই প্রকল্পে 10 বছরের নিচে কন্যা সন্তানের নামে একটি অ্যাকাউন্ট ওপেন করা হয় এবং সেই অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রাখা হয় তার উচ্চ হারে সুদ প্রদান করা হয়। বলতে পারো। নেক্সট দেখো, স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটি কবে এবং কে চালু করেন? এই স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটি 2 অক্টোবর 2002 সালে ভারত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন। এই দিনটি জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন হয় প্রতীকী হিসাবে গুরুত্বপূর্ণ। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে স্বচ্ছ ভারত অভিযান কে চালু করে এবং কবে চালু করে, তাহলে কি হবে? শ্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন এবং সেটা ডেটটা ছিল 2 অক্টোবর 2014। নেক্সট দেখো, স্বচ্ছ ভারত অভিযানের মূল উদ্দেশ্য কি ছিল, মানে এই প্রকল্পটি লঞ্চ করার কি কি উদ্দেশ্য ছিল? স্বচ্ছ ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল দেশকে পরিচ্ছন্ন ও খোলা শৌচমুক্ত করা, গ্রাম ও শহরের শৌচালয় নির্মাণ বৃদ্ধি করা, জনসচেতনতা গড়ে তোলা এবং পরিচ্ছন্নতার অভ্যাস তৈরি করা, স্বাস্থ্যকর পরিবেশকে সুনিশ্চিত করা। নেক্সট কোশ্চিন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কবে এবং কে চালু করেছিলেন? বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি চালু করেছিলেন নরেন্দ্র মোদী 22 জানুয়ারি 2015 সালে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটির মূল উদ্দেশ্য কি ছিল? এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল কন্যা ভ্রূণ হত্যা রোধ করা। মানে আগেকার দিনে কি হতো, এখনকার দিনে হয়, কিন্তু আগেকার দিনে সব থেকে বেশি হতো যদি কন্যা সন্তান মায়ের পেটে জন্ম নিত তখনই কিন্তু তাকে হত্যা করা হতো। লিঙ্গ অনুপাতের উন্নতি ঘটানো, মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা, সমাজে কন্যা সন্তানের সমান অধিকার ও মর্যাদাকে সুনিশ্চিত করা। নেক্সট কোশ্চেন, স্বচ্ছ ভারত অভিযানের লোগো কি ছিল? বা বলতে পারে ইন্টারভিউ যে বলুন তো স্বচ্ছ ভারত অভিযানের লোগোতে কি রয়েছে? তাহলে কি হবে অ্যান্সার? স্বচ্ছ ভারত অভিযানের লোগোতে মহাত্মা গান্ধীর চশমার ছবি রয়েছে এবং সেই চশমার নিচে লেখা আছে স্বচ্ছ ভারত। নেক্সট দেখো, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে? ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম রয়েছেন শ্রী নরেন্দ্র মোদী। নেক্সট কোশ্চেন দেখো, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লোকসভা নির্বাচনে যে দল বা যে জোট অধিকাংশ আসন পায় সেই দলের নেতা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকেন। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কি কি? বলছে প্রধানমন্ত্রী হতে গেলে ভারতের নাগরিক হতে হবে, লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে, কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। তাহলে এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, নেক্সট দেখো, প্রধানমন্ত্রীর মেয়াদ কত বছর? প্রধানমন্ত্রীর নির্দিষ্ট মেয়াদ নেই, তবে সাধারণভাবে 5 বছর বা যতদিন লোকসভার আস্থা থাকে ততদিন কিন্তু তিনি প্রধানমন্ত্রী পদে আসীন থাকেন। তাহলে সাধারণভাবে প্রধানমন্ত্রী পদের মেয়াদ হচ্ছে সাধারণভাবে 5 বছর ইন জেনারেল। নেক্সট বলছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী কাকে শপথ করান? প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কে শপথ করান? প্রশ্নটা এমনটা হতো যে প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? আনসার হবে কি? রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী কোথায় থাকেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন।
প্রধানমন্ত্রী কোথায় থাকেন? প্রধানমন্ত্রী নয়াদিল্লির 7th লোক কল্যাণ মার্গে থাকেন, যেটা আগের নাম ছিল 7 রেস কোর্স রোড। প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্ব কি কি? তাহলে একজন প্রধানমন্ত্রী কি কি দায়িত্ব থাকবে? প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্ব হলো সরকারের পরিচালনা করা, মানে সরকারকে পরিচালনা করা, মন্ত্রিসভাকে নেতৃত্ব দেওয়া, নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, দেশ ও বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করা, অর্থাৎ দেশ ও বিদেশে ভারতকে উপস্থাপন করা, রিপ্রেজেন্ট করা। নেক্সট কোশ্চেন দেখো, প্রধানমন্ত্রী কি সংসদের সদস্য? অবশ্যই। প্রধানমন্ত্রী হচ্ছে অবশ্যই সংসদের একজন সদস্য। তাকে অবশ্যই লোকসভা বা রাজ্যসভার মেম্বার হতে হবে, তবেই সে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে। নেক্সট, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে কে বেশি ক্ষমতাবান? ইন্টারভিউ করা প্রশ্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে কে বেশি ক্ষমতাবান? কি হবে অ্যান্সার? রাষ্ট্রপতি হলেন সাংবিধানিক প্রধান, কিন্তু বাস্তব শাসন ক্ষমতায়, মানে বাস্তবে যে শাসন ক্ষমতা রয়েছে বা বাস্তবে যার ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। মানে রাষ্ট্রপতি হচ্ছে সাংবিধানিক প্রধান, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারীকে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কেন সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তি? ইন্টারভিউ প্রশ্ন। কারণ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নেন এবং মন্ত্রিসভার চূড়ান্ত ভূমিকা পালন করেন। মানে মন্ত্রিসভায় যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত কে দেন? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়োগ করেন কিভাবে? বাকি যে সমস্ত মিনিস্টাররা রয়েছেন তাদেরকে নিয়োগ করেন কিভাবে? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে মন্ত্রীদের বিভিন্ন নাম সুপারিশ করেন, রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করেন। চলো নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ছিল? খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি প্রথম 1966 সালে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। বর্তমানে নরেন্দ্র মোদী কততম দেশের প্রধানমন্ত্রী? তিনি হচ্ছে ভারতের 14তম প্রধানমন্ত্রী। ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে কে আছেন? ভারতের বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তিনি 25শে জুলাই 2022 সালে ভারতের রাষ্ট্রপতি পদে মানে মানে রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন। তিনি দেশের 15তম রাষ্ট্রপতি। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স। এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে। এখানে রয়েছে অ্যাকচুয়ালি, দেখো অনার্স সাবজেক্ট। এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি 1950 থেকে 1962 সাল পর্যন্ত টানা 2টি মেয়াদে রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট দেখো, আর ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম কি? শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণান, মনে রাখবে। নেক্সট দেখো, আর যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর জাকির হোসেন, এটাও মাথায় রাখবে। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর জাকির হোসেন। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। সাধারণ মানুষ
কোনোভাবেই কিন্তু সরাসরিভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে না। রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভোট দেয়? রাজ্যসভা বা লোকসভায় যে সমস্ত মেম্বাররা রয়েছেন তারা ভোট দেবে, এবং রাজ্যর যে বিধানসভা রয়েছেন সেই বিধানসভার এমএলএরা ভোট দেবেন। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। তবে তিনি পুনরায় আবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে? ভারতের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 35 বছর হতে হবে, এবং লোকসভা বা রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। নেক্সট, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তাহলে মাথায় রাখবে, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের যে চিফ মানে জাস্টিস রয়েছেন, চিফ জাস্টিস, চিফ যে মানে জাস্টিস রয়েছেন তিনি কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করান। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো, রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব কি? রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব হচ্ছে সংবিধান রক্ষা ও সংরক্ষণ করা, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করা, সংসদের অধিবেশন আহ্বান করা ও সমাপ্তি ঘোষণা করা, সংসদে গৃহীত বিল অনুমোদন করা। তাহলে রাষ্ট্রপতির কয়েকটি কাজ বলুন যদি বলে, তাহলে এগুলো কিন্তু বলতে হবে। একটা প্রশ্ন মাথায় রাখবে, ভারতের ফার্স্ট সিটিজেন কাকে বলা হয়? যদি ইন্টারভিউ প্রশ্ন আসে ভারতের ফার্স্ট সিটিজেন কাকে বলা হয়, তাহলে আনসার কি হবে? রাষ্ট্রপতি। তাহলে কোনো দেশের, অর্থাৎ কোনো দেশ বলবো না, ভারতের যদি জনগণনা শুরু হয় সেক্ষেত্রে ভারতের প্রথম ফার্স্ট সিটিজেন কে? তাহলে অবশ্যই মাথায় রাখবে রাষ্ট্রপতি। আর আমাদের জেলার ফার্স্ট সিটিজেন কে? আমাদের জেলার ফার্স্ট সিটিজেন কে বলবে কে? ডিস্ট্রিক্ট কালেক্টর অর্থাৎ ডিএম। মনে থাকবে। তাহলে কোন একটা দেশ, আমাদের দেশের ফার্স্ট সিটিজেন কে? রাষ্ট্রপতি। আমাদের জেলার ফার্স্ট সিটিজেন কে? ডিএম। আমাদের রাজ্যের ফার্স্ট সিটিজেন কে? গভর্নর। নেক্সট দেখো, রাষ্ট্রপতি কি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি? ইন্টারভিউ প্রশ্ন। রাষ্ট্রপতি হলেন সাংবিধানিক প্রধান, তবে দেশের প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের কি অধিকার থাকে? হ্যাঁ, রাষ্ট্রপতি যে কোনো মানে দোষকে তিনি ক্ষমায় পরিণত করতে পারেন। কোনো কোর্ট যদি কোনো ব্যক্তির ফাঁসির অর্ডার দেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে সেটিকে ক্ষমা করে দিতে পারেন। ভারতের রাষ্ট্রপতি কোথায় বাস করেন? ভারতের রাষ্ট্রপতি নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বাস করেন। এটি এটি হচ্ছে বিশ্বের সবথেকে বৃহত্তম রাষ্ট্রপতি ভবন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম ছিল প্রতিভা প্যাটেল। মাথায় রাখবে কি নাম? প্রতিভা প্যাটেল। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। এটা মাথায় রাখবে, নীলম সঞ্জীব রেড্ডি, ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি ভবনের স্থপতি কে করেছেন? রাষ্ট্রপতি ভবন কে নির্মাণ করেছেন? এটি হবে এডউইন লুটিয়েন্স। মাথায় রাখবে নামটা, এডউইন লুটিয়েন্স। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? দেখে নাও, ভারতের রাষ্ট্রপতি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। এখানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি ইলেকট্রাল কলেজ অংশগ্রহণ করেন, যেখানে অংশগ্রহণ করেন লোকসভা রাজ্যসভার নির্বাচিত সদস্যরা এবং সমস্ত রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যরা। নেক্সট দেখো, বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? শ্রী নরেন্দ্র মোদী। বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম শ্রীমতী দ্রৌপদী মুর্মু। বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম শ্রী সিপি রাধাকৃষ্ণান। দেখো তারপর কি বলা হয়েছে, বর্তমান ভারতের প্রধান বিচারপতি কে রয়েছেন? বর্তমান ভারতের প্রধান বিচারপতির নাম হচ্ছে সূর্যকান্ত। নেক্সট দেখো, বর্তমানে ভারতের সেনাপ্রধানের নাম জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। এই নামগুলো একটু তোমরা ইন্টারভিউ দেওয়ার আগে একটু দেখে যাবে, ঠিক আছে? কারণ অনেক সময় নামগুলো চেঞ্জ হয়, তো একটু দেখে যাবে। বর্তমানে লোকসভার স্পিকারের নাম কি? ওম বিড়লা। বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শ্রী অমিত শাহ। বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম শ্রী রাজেন্দ্রনাথ সিং। বর্তমানে ভারতের অর্থমন্ত্রীর নাম শ্রীমতী নির্মলা সীতারামন। বর্তমান ভারতের রেলমন্ত্রীর নাম শ্রী অশ্বিনী বৈষ্ণব। বর্তমান ভারতের শিক্ষামন্ত্রী হলেন কে? শ্রী ধর্মেন্দ্র প্রধান। বর্তমান ভারতের স্বাস্থ্যমন্ত্রীকে শ্রী জে পি নাড্ডা। বর্তমান ভারতের আইনমন্ত্রীর নাম শ্রী অর্জুন রাম মেঘওয়াল। বর্তমান ভারতের বনমন্ত্রীর নাম শ্রী ভূপেন্দ্র যাদব। বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল শ্রী আর ভেঙ্কট রমণী। মাথায় রাখবে,
শ্রী আর বেঙ্কট রমণী। নেক্সট দেখো, বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে? শ্রী শক্তিকান্ত দাস। নেক্সট দেখো, বর্তমানে শিশু কল্যাণ ও নারী উন্নয়ন মন্ত্রী কে? শ্রীমতী অন্নপূর্ণা দেবী। ভারতের প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি? কি হবে? স্যার ওয়াসবর্ন স্মিথ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1 এপ্রিল 1935 সাল। রিজার্ভ ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায়? এটা হবে মুম্বাই। ভারতের প্রথম লোকসভা স্পিকারের নাম কি? শ্রী গণেশ বাসুদেব মভলঙ্কর। বর্তমানের প্রথম ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি ছিল? শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ছিল? প্রথম বিচারপতির নাম ছিল হীরালাল জে কানিয়া। নামটা মাথায় রাখবে, হীরালাল জে কানিয়া। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ফাতিমা বিবি। নেক্সট দেখো, দিল্লিতে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? দিল্লিতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে এবং এটি উদ্বোধন করা হয়েছিল 28 জানুয়ারি 1950 সালে। ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে কিছু আমরা তথ্য জেনে যাব, কারণ এখন আমাদের নির্বাচিত বিভিন্ন কাজকর্ম হচ্ছে, প্রশ্ন করবে। বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন? জ্ঞানেশ কুমার। 19 ফেব্রুয়ারি 2025 সাল থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররা কে কে রয়েছেন? আরও টোটাল নির্বাচন কমিশনের 3জন সদস্য থাকেন। একজন চিফ ইলেকশনার, যার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। আর বাকি 2জন কমিশনার রয়েছেন, তাদের নাম হচ্ছে সুখবীর সিং সান্ধু আর বিবেক যোশী। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। নির্বাচন কমিশন কবে গঠিত হয়েছিল? এটা আনসার হবে কি? 25 জানুয়ারি 1950 সাল। নির্বাচন কমিশনকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া কিরূপ হবে? এটি একটি নির্বাচন কমিটি দ্বারা পরিচালিত হয়, যেখানে থাকবে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দল অর্থাৎ যে বিরোধী দলের নেতা, আর প্রধানমন্ত্রী দ্বারা যে কোনো একজন মিনিস্টার, মানে ক্যাবিনেট মিনিস্টার। আর নির্বাচন যে কমিশনার রয়েছে তার ম্যাক্সিমাম বয়স হতে হবে চাকরির 65 বছর এবং 6 বছর হচ্ছে লিমিটেড। নেক্সট দেখো, নেক্সট বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটাকে আমরা কি বলবো? যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তাহলে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1956 সালে, যার মূল উদ্দেশ্য ছিল ভারতের বিশ্ববিদ্যালয়গুলির উচ্চশিক্ষার মানকে সুনিশ্চিত করা এবং সমন্বয় করা। প্রধান কার্যালয় কি? বিশ্ববিদ্যালয়গুলির মানকে নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা, বিদ্যালয়গুলিকে অর্থায়ন প্রদান করা, শিক্ষানীতি এবং নিয়মাবলী তৈরি করা, গবেষণা উচ্চশিক্ষার উন্নয়ন উৎসাহিত করা, শিক্ষার্থীর জন্য বৃত্তি স্কলারশিপ প্রদান করা, এছাড়াও মানে যে সমস্ত প্রফেসর হয়ে থাকেন তাদের পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করা ইত্যাদি কাজ। নেক্সট বলছি, দেখো এইগুলো বৈশিষ্ট্য একই জিনিস। ভারতের বিশ্ববিদ্যালয়গুলিকে একীভূত করা মানে একত্রিত করা, শিক্ষার মানদণ্ডকে পরিচালনা করা, শিক্ষার মানকে উন্নয়ন করা, গবেষণা করা, এইগুলোই বলতে হবে সুন্দর করে। নেক্সট দেখো, বর্তমানে যে বিভিন্ন বেসরকারি স্কুলগুলি প্রতিষ্ঠিত হয়েছে তার শিক্ষার্থীদের মানে শিক্ষার মান কি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে তারা? প্রশ্নটা কি বললাম? যে বর্তমানে যে বিভিন্ন বেসরকারি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তারা শিক্ষার্থীদের শিক্ষার মান কি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে? আপনার কি মনে হয়? বেসরকারি স্কুলগুলো সাধারণত শিক্ষা বোর্ডের অনুমোদিত হয়, একটি মৌলিক মানদণ্ড বজায় রাখে। বড় শহরে অভিজাত স্কুলগুলোতে শিক্ষকের যোগ্যতা, আধুনিক অবকাঠামো এবং পাঠদানের মান ভালো থাকে, তাই তারা শিক্ষার মান যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তবে ছোট শহর বা গ্রাম অঞ্চলে কিছু বেসরকারি স্কুলে পর্যাপ্ত নিয়মিত পর্যবেক্ষণ ও অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে মানের বৈষম্য লক্ষ্য করা যায়। তাই বলা হয় বেসরকারি স্কুল শিক্ষার মান নিয়ন্ত্রণে সক্ষম, কিন্তু এটি সব স্কুলের ক্ষেত্রে সমান নয়। মান নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক শিক্ষণ পদ্ধতি এবং নিয়মিত মূল্যায়ন অপরিহার্য। এভাবে কিন্তু সুন্দর করে আনসারটাকে বলতে হবে। নেক্সট কোশ্চেন, গণতন্ত্র ও প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য কি আছে বলে আপনি মনে করেন? গণতন্ত্র ও প্রজাতন্ত্র দুটি প্রয়োজনীয় রাজনৈতিক ধারণা হলেও এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। গণতন্ত্র হলো একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণই প্রধান, অর্থাৎ জনগণ দ্বারা কোনো আমাদের দেশ পরিচালিত হবে বা জনগণ দ্বারা কোনো প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশকে পরিচালনা করবেন। অন্যদিকে প্রজাতন্ত্র হলো একটি রাষ্ট্র যেখানে রাষ্ট্রপ্রধান বংশানুক্রমিক নয়, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত হবেন। অর্থাৎ সহজ কথায় বলতে পারি, গণতন্ত্র জনগণের শাসনকে গুরুত্ব দেয় আর প্রজাতন্ত্র সংবিধান এবং আইন সরকারের কাজকে
নিয়ন্ত্রণ রাখে, যেমন আমাদের একটি দেশ ভারতবর্ষ। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা আরো আলোচনা করব। প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করো। অনেক আলোচনা করেছি, প্রচুর প্রশ্ন আলোচনা করেছি, অনেক ক্লাস করাতে পারি না, সেগুলো পিডিএফ আকারে দিয়ে দিই তোমাদের। পিডিএফস গুলো পড়ো, আশা করছি প্রত্যেকের সমস্ত ইনফরমেশন আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ। প্রত্যেকেই আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো।